নমস্কার। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছেন, হাজার হাজার মাইল দূরে যুদ্ধ হচ্ছে আর তার আঁচ এসে লাগছে সোজা আমাদের রান্নাঘরে। কিভাবে? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। ঘটনাটা হচ্ছে ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে যে টেনশনটা চলছে সেটা এখন চরমে। আর এর ধাক্কায় বুঝতেই পারছেন পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু নড়ে গেছে। আর পরিস্থিতিটা আরও জটিল হয়ে গেল যখন ইরান হরমুজ প্রণালীটা আটকে দিল। ভাবুন একবার, এই চ্যানেলটা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সাপ্লাই হয়। ভারতের জন্য এটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এত দূরের একটা লড়াই, তার প্রভাব কিভাবে আমাদের সাধারণ মানুষের জীবনে, আমাদের রান্নাঘরে এসে পড়ছে? চলুন এই জটটায় আজ ছাড়া যাক। তো আলোচনার শুরুতেই আমরা দেখব এই বিশ্ব সংকট আমাদের দেশে আর আশপাশের দেশগুলোতে ঠিক কী অবস্থা তৈরি করেছে। দেখুন, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর অবস্থা কিন্তু বেশ খারাপ। সেই তুলনায় ভারত এখন অনেকটা সামলে রেখেছে, এটা ঠিক। কিন্তু এলপিজি গ্যাসের যে অভাবটা দেখা দিয়েছে আর তার জন্য গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইন, এই চাপটা কিন্তু আমরা সবাই টের পাচ্ছি। ছবিটা কিন্তু প্রায় একই রকম দেশের সব বড় শহরে। নয়ডা হোক বা কলকাতা, হায়দ্রাবাদ বা লখনৌ, সব জায়গা থেকেই খবর আসছে গ্যাস সিলিন্ডারের জন্য লম্বা লাইনের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে কিছু রেস্তোরাঁ তো প্রায় কোড রেড জারি করে দিয়েছে, কারণ তাদের কাছে আর মাত্র কয়েকদিনের গ্যাস পড়ে আছে। আর এই সংকটের মূলে যে কারণটা রয়েছে সেটা জানলে অবাক হতে হয়। ভারতে বাইরে থেকে আনা এলপিজি গ্যাস স্টোর করে রাখার ক্ষমতা মাত্র 2 দিনের। ভাবা যায়, মানে সাপ্লাই যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে মাত্র 48 ঘন্টার মধ্যে সারা দেশে গ্যাসের জন্য হাহাকার পড়ে যাবে। তবে এই দুশ্চিন্তার মধ্যেই একটা অন্য কথাও কিন্তু উঠে আসছে। চলুন আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে গিয়ে দেখি ভারতের ইতিহাস আর ঐতিহ্য কিভাবে আমাদের এই সংকট থেকে পথ দেখাতে পারে। প্রবীণ সাংবাদিক সারথী রাকেশের মতামতটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি তার গবেষণা আর বিভিন্ন মিডিয়া সোর্স বিশ্লেষণ করে বলছেন যে আতঙ্কিত হওয়ার বিলকুল কোনো প্রয়োজন নেই। তার মতে আমাদের এই মুহূর্তের সংকটের বাইরে গিয়ে ভারতের আসল শক্তির দিকে নজর দেওয়া উচিত। একটু পুরনো দিনের কথা ভাবুন তো। আমাদের রান্নাঘরগুলো তো আর সবসময় সিলিন্ডারের ওপর চলত না। একসময় ছিল কাঠ, ঘুঁটে, তারপর এলো কয়লা, কেরোসিনের স্টোভ, আর এখন আমরা এলপিজি ব্যবহার করি। এই যে এতগুলো বদল, এটা কি প্রমাণ করে? এটাই যে আমরা ভারতীয়রা যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে জানি। মানে যুক্তিটা খুব সোজাসাপটা। যদি কোনো কারণে গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যায়, আমাদের হাতে কি কোনো উপায় থাকবে না? অবশ্যই থাকবে। ইলেকট্রিক ইন্ডাকশন আছে, কাঁচা বা সেদ্ধ খাওয়ার যে আয়ুর্বেদিক পদ্ধতি সেটাও তো আমাদেরই। আর তাছাড়াও আমাদের পুরনো স্থানীয় জ্বালানি তো রয়েছেই। এগুলো তো শুধু বিকল্প নয়, এগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। এবার চলুন আরও গভীরে যাওয়া যাক। আমাদের আলোচনার তৃতীয় পর্বে আমরা দেখব ভারতের সেই শক্তির বর্মটার কথা যা দিয়ে দেশ এনার্জি বা শক্তির ক্ষেত্রে পুরোপুরি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। তাহলে আসল ব্যাপারটা কি? এই সংখ্যাটা দেখুন, 400 বিলিয়ন টন। ভারতে প্রায় এত পরিমাণ কয়লা মজুদ আছে যা এখনও ব্যবহারই করা হয়নি। আর হিসেব বলছে এই কয়লা দিয়ে আগামী 250 বছরেরও বেশি সময় ধরে দেশের চাহিদা মেটানো যাবে। এটাই তো ভারতের আসল শক্তির বর্ম। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গের আসানসোল রানীগঞ্জ এলাকাতেই যা কয়লা আছে তা দিয়ে শুধু ভারতের নয়, হয়তো গোটা বিশ্বের রান্নাঘরে চাহিদা কয়েক দশক ধরে মেটানো সম্ভব। বুঝতেই পারছেন, জ্বালানির স্বাধীনতার চাবিকাঠিটা আমাদের হাতেই আছে। আর এখানেই আসছে টেকনোলজির কামাল। কোল টু লিকুইড বা সিটিএল বলে একটা প্রযুক্তি আছে যা দিয়ে এই কঠিন কয়লাকে সরাসরি তরল জ্বালানিতে মানে ডিজেলে বদলে ফেলা যায়। ভাবুন, এর মানে আমরা দেশেই সিনথেটিক ডিজেল বানাতে পারব। বিদেশের ওপর নির্ভরতা একেবারে শেষ হয়ে যাবে। আর প্ল্যানটা কিন্তু বেশ বড়। একদিকে যেমন কয়লা থেকে সিনথেটিক ডিজেল তৈরি হবে, তেমনি কয়লা দিয়ে তৈরি বিদ্যুৎ দিয়ে চলবে আমাদের ইলেকট্রিক গাড়ি। আবার সিএনজির বিকল্প হিসেবে কোল বেড মিথেন ব্যবহার করা যাবে। এর সাথে কৃষিজাত ইথানলের ব্যবহারও বাড়ানো হবে। মানে পুরো পরিবহন ব্যবস্থাটাই দাঁড়িয়ে থাকবে আমাদের দেশের সম্পদের উপর। এতক্ষণ আমরা শক্তি সংকট আর তার সমাধান নিয়ে কথা বললাম। এবার আলোচনার একদম শেষ পর্বে এসে আমরা দেখব এই সংকটটা শুধু জ্বালানির নয়, এটা আমাদের দেশ, আমাদের শাসন ব্যবস্থা নিয়েও কিছু বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে প্রশ্নটা কি শুধু আমাদের জ্বালানি সরবরাহ নিয়ে, নাকি এর আড়ালে আমাদের গণতন্ত্রের কাঠামো নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে? সারথী রাকেশের বিশ্লেষণে একটা দারুণ প্রস্তাব উঠে এসেছে।
তিনি বলছেন এমন একটা ডিজিটাল সিস্টেম দরকার যেখানে সাধারণ মানুষ শুধু 5 বছরে একবার ভোট দিয়েই চুপ করে থাকবে না, বরং নিজেদের মোবাইল থেকেই একটা বোতাম টিপে সরকারের কাছে যে কোনো কাজের হিসেব চাইতে পারবে। আসলে যখনই দেশে এমন কোনো সংকট আসে, একদল আসুরিক শক্তি যেন মাথাচাড়া দিয়ে ওঠে। এই কালোবাজারি আর মজুতদাররা সাধারণ মানুষের বিপদকে নিজেদের লাভের সুযোগ বানিয়ে নেয়। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়াটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। তাই শেষ বার্তাটা হল নিজেদের চেনা, নিজেদের শক্তিকে জানা। সেই সব বিশ্ব নেতাদের ধিক্কার, যারা নিজেদের ক্ষমতার লোভে যুদ্ধ বাঁধিয়ে সাধারণ মানুষকে ঠেলে দেয় কষ্টের মুখে। আমাদের এখন বাইরের দিকে না তাকিয়ে নিজেদের ভেতরের শক্তির ওপর ভরসা করতে হবে। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? সংকটটা হয়তো আন্তর্জাতিক, কিন্তু তার সমাধানটা আমাদের নিজেদের হাতেই আছে। ভারত বাইরের দেশের ঘটনা বদলাতে পারবে না ঠিকই, কিন্তু নিজের ভবিষ্যৎ নিজে গড়ার মতো ক্ষমতা, সম্পদ আর মনের জোর সবই তার আছে। আসল প্রশ্ন একটাই, আমরা কি আমাদের এই বিরাট শক্তিকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারব?